ইডি যে তদন্ত করছে, ইতিমধ্যেই এই প্রতীক জৈনের নাম উঠে এসেছে, 10 কোটি টাকা ট্রান্সফার হয়েছে আইপ্যাকের অ্যাকাউন্টে হাওয়ালার মাধ্যমে। কোথাও এসআইআর বলে কোনোদিন ভারতবর্ষে কোথাও কিছু ছিল না। যেটা ছিল ইন্টেন্সিভ রিভিশনস গুলো হতো খুব সুনির্দিষ্ট ভাবে। তাদের বাংলা ভাষী তাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে, এমনকি জমির দলিলের কাগজও তারা দেখিয়েছে। সেগুলো সমস্ত তাদের প্রথমে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, সীমান্ত পার করে দেওয়া হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি তুলিকা রায়। 8ই জানুয়ারি আইপ্যাকে বাড়িতে এবং তার দপ্তরে যেভাবে ইডির তল্লাশি অভিযান চলেছিল, মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে যেরকম ফাইল নিয়ে তিনি সেখান থেকে চলে এসেছিলেন, এবং এই ঘটনার পরেই 11ই জানুয়ারি দেখা যায় যে সিপিআইএম এর লিবারেশনের পক্ষ থেকে ইতিমধ্যে একটা প্রেস বিবৃতি জারি করা হয়েছে, যেখানে এই গোটা যে তদন্ত, যে ইডির যে তল্লাশি অভিযান, সেই অভিযানকে বলা হয়েছে কার্যত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাহলে কি এই ডানপন্থী অর্থাৎ এই তৃণমূলকে কোন রকম ভাবে পরোক্ষভাবে সাহায্য করছে? এই প্রশ্নটা অনেকের মধ্যেই উঠছে, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর নিতে আমরা আজকে চলে এসেছি সিপিআইএম এল এর যে লিবারেশনের যে দফতর রয়েছে সেই দফতরে, এবং আমার সঙ্গে রয়েছে অভিজিৎ মজুমদার, যিনি রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গের। নমস্কার আপনাকে, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং প্রথম যে প্রশ্ন, আপনারা যে 11ই জানুয়ারি যে প্রেস বিবৃতি জারি করেছেন, যেখানে এই যে ইডির হানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে কি কোনোভাবে পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে? অবশ্যই নয়, এটা খুব সরলীকরণ হচ্ছে। এটা কেউ কেউ হয়তো মনে করছেন, সবাই মনে করছেন না। প্রথমত যে প্রেক্ষিত থেকে আমরা দেখি সেটা হচ্ছে যে, আপনি যদি দেখেন যে সর্বভারতীয় ক্ষেত্রেও বারবার যে কাজটা নরেন্দ্র মোদী পরিচালিত বিজেপি সরকার করছে, সেটা সমস্ত রাজ্যে যখনই নির্বাচন সামনে আসছে, বিশেষ করে যেগুলো অবিজেপি রাজ্য, যেখানে ক্ষমতায় তার আগে নির্বাচনের আগে যারা আছেন তারা কেউই বিজেপি তার বিরোধী পক্ষের বা ইন্ডিয়া জোটের, খুব একেবারে ইচ্ছাকৃতভাবে এবং বেছে বেছে সেই সমস্ত রাজ্যে ইডি, সিবিআই এবং কোনো কোনো জায়গাতে এনআই এর মতন যে কেন্দ্রীয় সংস্থাগুলোকে আছে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। সম্পূর্ণত এই যে সংস্থাগুলো রয়েছে ভারতবর্ষের সাংবিধানিক গণতন্ত্রের রীতিনীতি মেনে তাদের যে অটোনমি থাকা উচিত সেটা আগেও থাকেনি, এখন সম্পূর্ণত বিজেপি তাদের পরিচালনা করছে এবং বিজেপি নির্দেশিত যে নীতিমালা, সেই নীতিমালা অনুসরণ করে তারা এটা করছেন। সুতরাং এটা আমরা মনে করি প্রথমত দুটো শব্দকেই আমরা বলবো। একটা হচ্ছে যে এটা অগণতান্ত্রিক, গণতন্ত্রের ফ্রেমটাকে আমরা এইভাবেই বুঝবো, সংসদীয় গণতন্ত্রের মধ্যেও একটা নির্বাচিত রাজ্যের যে প্রতিনিধি বা যে সংস্থা আছেন বা যে দল আছেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় কোনো সংস্থাকে কাজে লাগিয়ে তাদের সম্পূর্ণভাবে নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে এই ধরনের যে অতর্কিত হানা দেওয়া, সে অতর্কিত হানাদারিটা সেটা নিশ্চয়ই কাম্য নয়। কাম্য শুধু নয়, এটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক, এবং এটা এই আমাদের ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে আমাদের সংসদীয় গণতন্ত্র দাঁড়িয়ে আছে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও বিপ্রতিপে যায়। কিন্তু আপনি বলছেন যে এটা অগণতান্ত্রিক, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অবশ্যই ইডি যে তদন্ত করছে, ইতিমধ্যেই এই প্রতীক জৈনের নাম উঠে এসেছে, 10 কোটি টাকা ট্রান্সফার হয়েছে আইপ্যাকের অ্যাকাউন্টে হাওয়ালার মাধ্যমে। এই তথ্য তো সত্যি? আমাদের সেখানে প্রতীক জৈনকে সমর্থন করা, আইপ্যাককে সমর্থন করা কি, আইপ্যাককে যারা টাকা পয়সা দিয়ে তাদের নির্বাচনী পরিকল্পনার অঙ্গীভূত করেছেন, সেই তৃণমূল সরকারকে সমর্থন করার কোনো প্রশ্ন নেই। এটা প্রথমত খুব স্পষ্টভাবে বুঝে নেওয়া ভালো, এবং এই প্রশ্নে আমরা আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই, কারণ আমরা তার সঙ্গে এটাও মনে করি
যে যে কেন্দ্রীয় সংস্থাগুলোর কথা আপনারা বলছেন তার মধ্যে যদি সিবিআই তদন্তের কথা বলেন, তাহলে এত বড় একটা ঘটনা যেটা আরজিকর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারকে হত্যা করা হলো, ধর্ষণ করা হলো, সেই তদন্তর কোনো রিপোর্ট এখন অব্দি সিবিআই সেটা দেয়নি। ইডি এতগুলো তদন্তর কথা বলেছেন, কোথাও কোনো রিপোর্ট আজ অব্দি আসেনি। সেগুলো কেন হলো কোন না? তদন্ত? তাহলে আরজিকরের ঘটনাতে তদন্ত হচ্ছে, বিচার ব্যবস্থাকে মানে সুপ্রিম কোর্ট অব্দি যে মামলা গেল এই শিক্ষকদের যে চাকরি নিয়ে, তাদের যে চাকরিটা চলে গেল, সেক্ষেত্রে যে দুর্নীতির মামলা এই মমতা ব্যানার্জি পরিচালিত সরকারের বিরুদ্ধে ছিল, সেক্ষেত্রে কোনো রিপোর্ট আমরা দেখছি না। কিন্তু আবার উল্টো দিকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে এই ধরনের একটা যে আক্রমণ করা হচ্ছে, এটা শুধুমাত্র আমরা বলেছি, আমরা শুধু বলিনি, আমাদের পার্টির সাধারণ সম্পাদকও তিনি সেটা তার স্টেটমেন্টেও তিনি বলেছেন, যেটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, এটা যে কেরালাতে যদি হয় যে এই কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দিয়ে সরকারকে পর্যদস্ত করা এবং একটা তার বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করা, বা সেটা যদি তামিলনাড়ুতে হয়, সেটা যদি পাঞ্জাবে হয়, সেটা যদি অন্য যে কোনো অবিজেপি রাজ্যগুলোর উপরে হয়, আমরা সমানভাবে তার বিরোধিতা করব। এটা আমাদের সর্বভারতীয় অবস্থান এবং সেই অবস্থানের জায়গা থেকে আমরা পশ্চিমবঙ্গে এটার বিরোধিতা করছি। তার মানে এটা নয়, তার কোরোলারি হিসেবে এটা মনে করে করার কোনো প্রয়োজনই নেই এবং এটা নয়ও, আমরা মোটেও কোনো তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে এই বিরোধিতাটা করছি। কারণ আমরা তৃণমূলের বিরুদ্ধে প্রতি মুহূর্তে আমরা তার বিরোধিতা করছি এবং আগামী নির্বাচনেও তার বিরোধিতা করেই আমরা রাস্তায় নামবো। এবং সেখানে আমাদের একটা বামেদের মধ্যে একটা যোগাযোগ, বামেদের মধ্যে একটা বোঝাপড়া, সেটার চেষ্টা চলছে। এমনকি গতকাল যে আমরা একসঙ্গে ভেনিজুয়েলার উপরে মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন ফ্যাসিবাদের যে আক্রমণ, তার বিরুদ্ধে আমরা একসঙ্গে হেঁটেছি। সুতরাং এখানে বামেদের বিরুদ্ধে দাঁড়ানো বা তৃণমূলের পক্ষে দাঁড়ানো এই কোনো বিষয়টাই বিচার্য নয়। বিচার্য একটাই, যে ভারতবর্ষে একটা ফ্যাসিবাদী শক্তি এখন ক্ষমতায় এসেছে, সেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের তারা যা যা কৌশল নেবে, সে সমস্ত কৌশলকে মানুষের কাছে খোলসা করার জন্য যতটুকু প্রয়োজন সেই অবস্থান আমাদের থাকবে এবং এটার কোনো বিচ্যুতি হবে না। এটা কোনো রাজ্য সরকারের পক্ষে, কোনো তৃণমূলের পক্ষে কোনো বিবৃতি নয়। এখানে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে যা লড়াই, সে লড়াই আমরা চালাচ্ছি, প্রতি মুহূর্তে আমাদের বিবৃতি যাচ্ছে। এমনকি এই প্রেক্ষিত থেকেও আমরা দেখছি গোটা বিষয়টাকে। আজকে ধরুন নির্বাচনের সামনে এসে এসআইআর করা হচ্ছে, আপনারা নিশ্চয়ই এটাও স্বীকার করবেন এবং পশ্চিমবঙ্গের যে মিডিয়া আছে তারাও প্রকাশ করছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে, আজকে বিভিন্ন জায়গায় পথ অবরোধ চলছে। কেন? বেশিরভাগ দেখা যাচ্ছে যে বিশেষ করে খুব সুনির্দিষ্টভাবে সংখ্যালঘু মানুষগুলোকে, মুসলিমদের বেছে দেওয়া হচ্ছে, তাদের কাছে সবচেয়ে বেশি শুনানির জন্য চিঠি পাঠানো হচ্ছে। এক একটা বুথে দাঁড়িয়ে কোথাও 100, কোথাও 150, কোথাও 200 মানুষ, তার মধ্যে দেখা যাচ্ছে তার বেশিরভাগটাই হচ্ছে সংখ্যালঘু এবং এই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতেই সবচেয়ে বেশি শুনানির চিঠি দেওয়া হচ্ছে। তাহলে এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার সঙ্গেই কিন্তু যুক্ত করা আছে এই ইডির হানাদারির কথা। যে মামলার কথা আপনারা বলছেন, সেই মামলাটা কিন্তু প্রায় 5 থেকে 6 বছর আগেকার। সেটা তো সেই মামলার রায় তো এতদিনে ইডির সেই তদন্ত শেষ করে দিয়ে তাদের যা রিপোর্ট সেটা কেন্দ্রীয় সরকারকে তারা দিতে পারতেন, তারা বিচার ব্যবস্থাকে দিতে পারতেন। কিন্তু আপনি যে বলছেন যে এসআইআর শুধুমাত্র বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের কাছেই তো সেই সবচেয়ে বড় সংখ্যা পাওয়া যাচ্ছে না। যারা পশ্চিমবঙ্গে এখন অব্দি যা পরিসংখ্যান আছে তাতে সবচেয়ে বড় সংখ্যায় সংখ্যালঘু মানুষ আছে, তার সঙ্গে আছে মহিলারা বাদ যাচ্ছেন, তার সঙ্গে দলিত সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ যাদের সামাজিকভাবে প্রতিপত্তি নেই এবং যারা একদম নিম্নবর্গের মানুষ। যারা আপনি বুঝলেন তারা বাংলাদেশের অনুপ্রবেশকারী? সেটাই তো ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন বাংলাদেশের অনুপ্রবেশকারী। সেই বাংলাদেশের অনুপ্রবেশকারী একটা তো কথা হচ্ছে, উড়িষ্যাতে যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা তারা বাংলাভাষী, বাংলায় কথা বলছেন, তাদেরকে বলে দেওয়া হচ্ছে বাংলাভাষী। একটি পরিবারের 14 জন সদস্যকে জোর করে বাংলাদেশ সীমান্ত পার করে দেওয়া হচ্ছে। এটার মানেটা কি? তাদের কাছে সমস্ত ভ্যালিড ডকুমেন্টস গুলো আছে, তারা পশ্চিমবঙ্গবাসী, দীর্ঘকালীন বা তাদের দীর্ঘ সময়ের জমির দলিল রয়েছে, সেই সমস্ত কিছুকে অগ্রাহ্য করে আজকে ওই বিজেপি শাসিত উড়িষ্যাতে
এই কাজটা করছে। সুতরাং এটাকে কোনোটাই কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা মোটেও দেখি না। মানে এসআইআরটা বলছেন শুধুমাত্র এই নির্বাচনের জন্য, মানে এই রাজনৈতিক উদ্দেশ্যে এসআইআর এর অবশ্যই, এসআইআর কে আমরা তো আজকে বলিনি, একদম শুরু থেকে বলে এসেছি। এসআইআর এই প্রথমত এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে 2002 সালে বা কোথাও 2003 সালে এক একটি রাজ্যে, বিহারে এটা শুরু হয়েছিল। বিহারে আমাদের অভিজ্ঞতা আমাদের কাছে আছে, কারণ বিহারে আমরা সবচেয়ে বড় বাম দল হিসেবে সেখানে আছি। সুতরাং সেই অভিজ্ঞতা থেকেও এবং আজকের পশ্চিমবঙ্গের অভিজ্ঞতার সঙ্গে মেলালে কোথাও এসআইআর বলে কোনোদিন ভারতবর্ষে কোথাও কিছু ছিল না। যেটা ছিল ইন্টেন্সিভ রিভিশনস। ইন্টেন্সিভ রিভিশনস গুলো হতো খুব সুনির্দিষ্ট ভাবে একটি কেন্দ্রে বা কয়েকটি বুথে এটা করা হতো, এবং প্রতি বছরই একটা সামারি রিভিশন হয়, এসআর হয়। সেটা নভেম্বর মাসে শুরু হয় এবং সেটা জানুয়ারি মাসে এসে সেটা একটা চূড়ান্ত একটা তালিকা প্রকাশিত হয়। তার মধ্যে কি হয়, যারা নতুন ভোটার হিসেবে এলেন এবং যারা মৃত বা একেবারে পার্মানেন্টলি ডিসপ্লেসড হয়েছেন, অর্থাৎ একেবারে চলে গেছেন সেই জায়গা থেকে, অন্য কোনো বুথে গেছেন। আপনি শুনে নিন কথাটা, কারণ এটা বুঝতে হবে বিষয়গুলো। সুতরাং আজকে এসআইআর বলে যেটা করা হয়েছে, যেটা শুধু আমরা বলছি না, যোগেন্দ্র যাদব তিনি বারবার বলছেন, তিনি একজন সেফোলজিস্ট, আমাদের মতন এলেবেলে মানুষও নন। আমরা যা বলবো আমরা পার্টির পক্ষ হয়ে বলছি। যোগেন্দ্র যাদবের মতন ব্যক্তি, যিনি এতদিন ধরে নির্বাচনকে তিনি সমীক্ষা করেছেন, গোটা ভারতবর্ষে এমনকি গোটা বিশ্বে তার পরিচিতি আছে, তিনি বলছেন এসআইআরটা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। এটা শুধু বিহার জাস্ট এ ট্রায়াল, পশ্চিমবঙ্গের জন্য সেটা তৈরি করা হচ্ছে। এবং 2021 সালের নির্বাচনে আমরা দেখেছি মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, তারা একটা কথাই বারবার বলেছেন, অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, 2 কোটি অনুপ্রবেশকারী, রোহিঙ্গিয়াদের যে সংখ্যা বলছেন সেটা দক্ষিণ বার্মা বা মায়ানমার যদি বলি, সেখানে সামগ্রিকভাবে রোহিঙ্গিয়াদের সংখ্যা চাইতে বেশি একটা সংখ্যাকে তারা ফলাও করে বলছেন। সুতরাং এই অনুপ্রবেশকারী কে অনুপ্রবেশকারী নয়, তার সেটাকে বাছাই করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের নয়, তাহলে কার? হোম ডিপার্টমেন্টের। এবং অনুপ্রবেশ ঘটলো কেন তার দায়ও তো কেন্দ্রীয় সরকারের। সেখানে তো বিএসএফ আছেন, তো বিএসএফ কে অগ্রাহ্য করে কাঁটাতারের বেড়া দেওয়া আছে গোটা বাংলাদেশের সঙ্গে। আমি তো একটা সীমান্তবর্তী জেলা থেকে এসেছি, আমি উত্তরবঙ্গে থাকি, দার্জিলিং জেলা থেকে এসেছি। সর্বত্র কাঁটাতারের বেড়া আছে, সেখানে পাহাড় আছে, প্রতিটি প্রান্তে 1 কিলোমিটার অন্তর অন্তর একটা করে ওয়াচ টাওয়ার আছে। তাহলে এত অনুপ্রবেশকারী ঢুকলো কি করে, তার জবাবদিহি তো কেন্দ্রীয় সরকারকে প্রথমে করতে হবে, তাই না? তাহলে সেই প্রশ্নগুলোকে বাদ দিয়ে এসআইআর এর মাধ্যমে দেখা যাচ্ছে যে একেবারে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, একই সঙ্গে সমস্ত বিজেপি শাসিত রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক গেছেন, বাংলা ভাষী হলেই তাদের বাংলাদেশি হিসেবে, এবং সেখানেও টার্গেটেড একটা পপুলেশন, সেটা হচ্ছে সংখ্যালঘু মানুষ। এবং আজকেও এসআইআর এর এটা আমাদের কথা নয়, সামগ্রিকভাবে আজকে যে কোনো পত্রপত্রিকা খুলে দেখুন এবং আজকের প্রতি মুহূর্তে এই মুহূর্তে যে অবরোধগুলো হচ্ছে, সেখানেও যে মানুষগুলো রাস্তায় নামছেন তাদের সংখ্যাটাই বেশি, এবং তাদের কাছে দেখা যাচ্ছে শুনানির চিঠিগুলো সবচেয়ে বেশি ভাবে এসেছে। সুতরাং এখানে একটা বিরাট সংখ্যক একটা পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার বিরুদ্ধে তার সঙ্গে কিন্তু সামগ্রিকভাবে ইডি হানা, এই সিবিআই এর হানা, হ্যাঁ, এই বা এনআইএ কে দিয়ে কোনো একটা মিথ্যে অভিযোগ এনে এই কাজগুলোর সামগ্রিকতার জায়গা থেকে আমরা বলি, যেখানে কোনো তৃণমূল কংগ্রেসের কে ডিফেন্ড করাটা আমাদের কাজ নয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করাটা আমাদের প্রাথমিকতা আছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করাটাও আমাদের প্রাথমিকতার মধ্যে পড়ে। কিন্তু তার মানে এই নয় এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো একটি দলের পক্ষ হয়ে আমরা কাজ করছি, এই কথা মনে করার কোনো কারণ নেই। এটা যদি কেউ প্রচার করে থাকেন তাহলে সেটা মিথ্যে প্রচার হচ্ছে, সেটা মানুষ বুঝে নেবেন। কিন্তু আপনি যেটা বলছেন যে অন্যান্য রাজ্যে যদি বাংলাভাষী কোনো সংখ্যালঘু থাকেন, তাকে সরাসরি সেই জায়গা থেকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। উড়িষ্যা থেকে 2 দিন আগে একটি সংখ্যালঘু পরিবার 14 জন সদস্য
তারা যেহেতু বেঙ্গলি স্পিকিং, তাদের বাংলা ভাষী, তাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে, এমনকি জমির দলিলের কাগজও তারা দেখিয়েছেন। সেগুলো সমস্ত অগ্রাহ্য, তাদের প্রথমে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, সীমান্ত পার করে দেওয়া হয়েছে। তো এই তো বারবার হচ্ছে। তো এই কাজগুলো করার পেছনে তো একটাই উদ্দেশ্যটা হচ্ছে যে সামগ্রিকভাবে নির্বাচনের আগে গোটা একটা মেরুকরণ, ধর্মীয় একটা মেরুকরণকে করে দেওয়া, এবং সেখান থেকে হিন্দুত্ববাদী রাজনীতি যেটা বিজেপি আরএসএস এর আছে সেটাকে চ্যাম্পিয়ন করা। আমরা তার বিরোধী, এবং আমরা শেষ দিন অবধি এটার বিরোধিতা করে যাব। এসআইআর কে, মানে আপনি যে কথাগুলো বলছেন, তাহলে কি এসআইআর যেটা হচ্ছে এটা তো একদিকে ভালোই হচ্ছে, মানে এটাকে কি আমরা তা মনে সমর্থন করি না, করছে? এটা না, একদমই সমর্থন করছি কারণ? না। আমরা একদমই সমর্থন করছি না, কারণ আমি বলেইছি যে রিভিশনের কথা বলা হচ্ছে, আইআর করা হয়েছে, আইআর করা হতে পারে কোনো জায়গাতে, কোনো যদি দেখা যাচ্ছে যে কোনো অ্যানোম্যালিজ রয়েছে, সেখানে মিলছে না, সেটা নির্বাচন কমিশনের যথেষ্ট এখতিয়ার আছে, তারা করতে পারেন। এবং প্রতি বছরে নির্বাচন থাকুক আর না থাকুক, একটা সামারি রিভিশন নভেম্বর মাস থেকে শুরু করে সেটা শেষ হয় জানুয়ারি মাসে। সেখানেই যারা মারা গেছেন, যারা স্থানান্তরিত হয়েছেন, এবং যারা নতুন ভোটার, তার সঙ্গে দেখবেন আমরা যারা ভোটের সময়তে কাজ করি, প্রিন্টেড ভোটার তালিকা যেটা থাকে তার সঙ্গে 2-3টে পাতা অ্যাড করা থাকে অ্যানেক্সার হিসেবে। সেই অ্যানেক্সার গুলো প্রতি বছরই যুক্ত হয়। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াকে যদি আমি দীর্ঘ সময় ধরে 1952 সালের পর থেকেই এই প্রক্রিয়াগুলোকে চালু করে এসেছি, প্রথম নির্বাচন স্বাধীন ভারতে, এই প্রক্রিয়াটাতে 2025-এর যে তালিকা, 2025-এর জানুয়ারি মাসে যে তালিকা প্রকাশিত হয়েছে সেটাই তো চূড়ান্ত তালিকা। তার আগে 2024-এর তালিকা জানুয়ারি মাসে, তার উপরে 2024-এর লোকসভা ভোট হয়েছে। তাহলে এত কিছুকে তাহলে বাতিল করে দিতে হবে? তাহলে খুব স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, যদি আজকে এসআইআর করেই বুঝে নিতে হয় যে কারা প্রকৃত ভোটার, বৈধ ভোটার, এই কথাগুলো বলা হচ্ছে, তাহলে আগে, অর্থাৎ বিজেপি ক্ষমতায় এসেছে 2014-র, আর আমাদের ভিত্তি বর্ষটাকে তৈরি করা হয়েছে কোথায়? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা 2002, বিহারের ক্ষেত্রে 2003। তখন তো বিজেপি ছিল না, তাই না? নরেন্দ্র মোদীরা তারা এলেন, তারপরে যে 2014 নির্বাচন হলো, পশ্চিমবঙ্গে 2016 বিধানসভা নির্বাচন হয়েছে, 2021-এ হয়েছে, 2024-এ লোকসভা নির্বাচন হয়েছে, তার মধ্যে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে। তাহলে যদি এত বড় একটা ভুল থেকে যায়, এত অবৈধ ভোটার যদি পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে থাকে বা গোটা দেশে থাকে, আজকে 12টা রাজ্যে একসঙ্গে এসআইআর হচ্ছে, তাহলে তার দায় কার? তাহলে এতগুলো যে নির্বাচন, এমনকি নরেন্দ্র মোদী যে নির্বাচিত হলেন যে নির্বাচন দিয়ে, সেটাও তো বৈধ হওয়ার কথা নয়, সেটা অবৈধ ভোটারদের ভোট নিয়ে হয়েছে, যে পক্ষেই তারা ভোট দিন না কেন। এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক প্রশ্ন নয়? কিন্তু আপনি প্রত্যেক বছর আপনি যেটা বলছেন যে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে কোন মৃত ও কত মৃত ভোটার রয়েছে সামারি রিভিশন হয়, লাস্ট কবে এই সামারি রিভিশন? এই সামারি রিভিশন হয়েছে 2024 সালের নভেম্বর মাস থেকে 2025 সালের জানুয়ারি মাসে। সেই তালিকা, লেটেস্ট তালিকা নির্বাচন কমিশনের হাতে আছে। তাহলে এত, মানে আমরা খবরেও দেখেছি, খবর করেওছি, এত যারা বাংলাদেশিরা রয়েছেন, অনুপ্রবেশকারীরা, তারা নিজেই বলছেন কেউ 2014-তে, কেউ 2013-তে, কেউ তার আগে এসেছেন। তাহলে এতদিন নির্বাচন কমিশন কি করছিলেন? তারা তো এই প্রশ্নটা আমি আপনাকে করছি, আপনি আমাকে করছেন না, আমি আপনাকে করছি। আমি আপনার মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে প্রশ্ন রাখতে চাই, কারণ সকলে সবকিছু জানেন না। দিস ইজ এ রেগুলার প্রসেস, এই প্রসেস চিরকাল হয়ে এসেছে। তাহলে এই সামারি রিভিশনটা, তাহলে সেটাও মিথ্যে হয়ে যায়। তাহলে লাস্ট সামারি রিভিশন যেটা হয়েছে সেটাও কেন অগ্রাহ্য করছেন নির্বাচন কমিশন? তারাই করেছেন। প্রশ্ন তো আরো আছে, যে 95 সালে প্রথম ভারতবর্ষে নির্বাচক, অর্থাৎ একজন ভোটারকে তার একটা কার্ড দেওয়া হয়েছে, ভোটার আইডি কার্ড, তার মধ্যে আইডি নাম্বার আছে, সব আছে। কে ইস্যু করেছে? ভারতের নির্বাচন কমিশন। আধার কার্ডটা কে ইস্যু করেছে? হোম ডিপার্টমেন্ট।
এটা কোনো রাজ্য সরকার করেনি। তাহলে এই যে আমার কাছে যেটুকু নিয়ে আমার যা পরিচিতি একজন ভারতীয় হিসেবে, আমার কাছে যে পরিচিতি, আমি একজন ভোটার, বৈধ ভোটার, এবং আমি একজন, আমার কাছে আধার কার্ডও দিয়ে দেওয়া হয়েছে, যার সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়েছে, আমার টেলিফোনটাকে লিঙ্ক করে দেওয়া হয়েছে, নাহলে আমি ব্যবহার করতে পারবো না। তাহলে আজকে হঠাৎ করে আমাকে কেউ যদি বলে অবৈধ, আপনি, এবং দায়টা কি? নির্বাচন কমিশনের দায় নয়। আমি বৈধ ভোটার কি অবৈধ ভোটার সেটা নির্বাচন কমিশন নয়, আমাকে প্রমাণ করতে হবে যে আমি বৈধ ভোটার। আমার কাছে এতগুলো দলিল, যে 11টা দলিলের কথা বলা হয়েছে এসআইআর এর মধ্যে, তার বেশিরভাগই কোনো সাধারণ মানুষের কাছে নেই। আমাদের দেশের শিক্ষা যে যে মাত্রা আছে, যে হার আছে, সেটার দিকেও তাকালে বেশিরভাগ মানুষই, তারা স্কুলের গণ্ডি অনেকেই পেরোননি, বা কেউ স্কুলের শিক্ষার সুযোগই পাননি। গরিব শ্রমজীবী মানুষরা রয়েছেন, তারা ওই 11টা ডকুমেন্ট কোথা থেকে জোগাড় করবেন? তাদের কাছে তো ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট নির্বাচন কমিশন দিয়েছে, ভোটার কার্ড, হোম ডিপার্টমেন্ট ভারতবর্ষের রাষ্ট্র তার হাতে একটা আধার কার্ড দিয়েছে, তাহলে সেটা কেন ভ্যালিড ডকুমেন্ট হবে না? এত কিছু বলার পর, মামলা করার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 12 নম্বর ডকুমেন্ট হিসেবে আধার কার্ডটাকে রাখা, কিন্তু সেটা একমাত্র ডকুমেন্ট নয়, তার সঙ্গে আরো কিছু দিতে হবে। সকলের কাছে তো মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিট কার্ডে তার Admit card নেই। তার তার ডেট অফ বার্থ লেখা নেই। আমরা যে সময় জন্মেছি সেই সময় কোনো সে অর্থে কোনো বার্থ সার্টিফিকেট দেওয়া হতো না আমাদের কাছে। আর যারা সুযোগ পেল না, আমার সঙ্গে যিনি জন্মালেন, একই দিনে জন্মেছেন, যে ব্যক্তি একেবারে তাদের বেঁচে থাকাটাই দুষ্কর ছিল, আমি না হয় একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, একটা গরিব পরিবারে, তাহলে সে তার কিভাবে প্রমাণ করবে সে মাধ্যমিক অবধি পড়েছে, তার পড়ার কোনো সুযোগই হয়নি, তার কাছে তার পরিবারে কোনো সেই পরিবারটার হাতে কোনো জমি ছিল না, তার জমির দলিল সে পাবে না। তাহলে আজকে 65 বছর বয়সে এসে আমার সঙ্গে যিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি তাকে অবৈধ ভোটার বলে দিলে সেটা তিনি মেনে নেবেন কি করে? এটা কি অন্যায় হচ্ছে না? এই এত বড় অন্যায়টাকে চোখ বুজে এসআইআর এর পক্ষে মানুষের একটা জনমত তৈরি করা মিডিয়া যাদের হাতে আছে, তারাই আজকে শাসন চালাচ্ছেন। তাদেরকে দিয়ে এমন একটা ক্ষেত্র তৈরি করা হচ্ছে যে এসআইআর না করলে নাকি মানে অবৈধ ভোটাররাই সবচেয়ে বেশি সংখ্যায় করবেন। কিন্তু আরে বৈধ অবৈধ, বাংলাদেশি অবাংলাদেশি, সেটা প্রমাণ করার যথেষ্ট ব্যবস্থাপনা ভারত রাষ্ট্রের আছে, ছিল, আগামী দিনেও থাকবে। এতৎসত্ত্বেও এসআইআর এর নাম করে নির্বাচন কমিশনকে লাগিয়ে দিয়ে, যাদের কাজই নয় কে নাগরিক আর কে নাগরিক নয় সেটা জাজ করার, সেটা তারা কাজের এখতিয়ারের মধ্যেই পড়ে না, সেটা তারা করছেন কেন? অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে সরকার, মানে এই তৃণমূল সরকার যে দুর্নীতিগুলো করেছে, সেগুলোকে কি মানছেন যে এই দল এই প্রশ্নটা দুর্নীতি প্রশ্নটা করেছে? অবান্তর এই কারণে যে আপনারা যদি আমাদের ধারাবাহিকভাবে আমাদের প্রেস রিলিজ গুলো দেখেন, আমাদের কর্মসূচিগুলোকে দেখেন, আমাদের পার্টির দলিলগুলোকে দেখেন, তাহলে মমতা ব্যানার্জির সরকার সেটা একটা অত্যন্ত অগণতান্ত্রিক সরকার, একটা স্বৈরাচারী সরকার। এই সমস্ত কথাগুলোকে বলতে আমরা কোথাও কোনো দ্বিধাগ্রস্ত হইনি। আজকে প্রতিটি ক্ষেত্রে আমাদের কমরেডরা গ্রেপ্তার হচ্ছেন, আমাদের কমরেডদের ওপরে অত্যাচার হচ্ছে, সেই রাজ্য সরকার করছেন। কিন্তু সেটা যেমন আমাদের লড়তে হবে, কিন্তু আজকের ভারতবর্ষে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এবং তার পদ্ধতিগত যে প্রত্যেকটি প্রক্রিয়ায়, প্রতিটি পদক্ষেপে আমরা তার বিরোধিতা করব। মমতা ব্যানার্জির বিরোধিতা করব, রাজ্যের মাটিতে দাঁড়িয়ে নিশ্চয়ই করব। আমরা মনেই করি না যে আইপ্যাক দুর্নীতি করতে পারে না, এটা আমরা মনে করি না। প্রথমত এটা খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝে নেওয়া ভালো। আইপ্যাক সে একটা নির্বাচন, সেখানে আমেরিকান সিস্টেমে যেরকম রয়েছে, তারগুলো অ্যাডভোকেসি সংস্থা হিসেবে তারা কিছু সার্ভে করে সেই রিপোর্ট, তাকে কে নিয়োগ করলেন, টাকার বিনিময়ে হতো। প্রশান্ত কিশোরের আগে চালাতেন, এখন প্রতীক জৈন চালাচ্ছেন। তাদের সঙ্গে কোথায় কি ডিল হয়েছে, হতেই পারে।
সেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা বিরোধিতা নিশ্চয়ই করব, সেটা আমি আবার আগেও বলেছি, এখনো বলেছি। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, বিজেপি অবিজেপি যে কোনো সরকারের ওপরে এই ধরনের কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দিয়ে সম্পূর্ণ ঠিক নির্বাচনের আগে একটা জনমত তৈরি করার যে প্রক্রিয়া, যে একটা চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা সর্বত্র সোচ্চার। সেটা তামিলনাড়ুতে হোক, সেটা পাঞ্জাবে হোক, সেটা বিহারে হোক, সেটা পশ্চিমবঙ্গে হোক, যেখানেই হোক। সুতরাং সেটাতে তো আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো প্রশ্নই নেই। আর এখানে আমরা কোনো শাসক দলকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার বিরোধিতায় আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, এবং নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, তাদের বিরুদ্ধেই বলবো। কিন্তু বিজেপির বা এই ফ্যাসিবাদী শক্তির তার যে পরিকল্পনা, তার বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকাটা সেটা প্রথম থেকে আছে, সেটাই বজায় মানে থাকবে। নির্বাচনের আগে যে ইডি বা সিবিআই যে ইনভেস্টিগেশন করছে, 6 বছর সবটাই আগে কি কাকে? রাজনৈতিক চক্রান্ত? তাহলে ইডি এতদিন ধরে কি করছিলেন? ইডি একটা তদন্তকারী সংস্থা। 6 বছর আগে যে কেসটা শুরু হয়েছে, যে তদন্ত শুরু হয়েছে, হঠাৎ করে তার কোনো রিপোর্ট পেশ না করে হঠাৎ করে সেটা শুধুমাত্র একটা সংস্থাকে টার্গেট করে নিয়ে চলে আসা হলো, যার সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে। সেখানে আমরা তো মনেই করতে পারি, হতে পারে আলাদাভাবে আইপ্যাকের কি করছেন, কোথা থেকে তারা টাকা পাচ্ছেন, কি করছেন না করছেন, সেটা আলাদা কথা, সে দুর্নীতি থাকতেই পারে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে, যদিও তারা বলছেন মানি লন্ডারিং এর কেস, কিন্তু আমরা জানি, পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে বিষয়টা নির্বাচন সংক্রান্ত। এবং নির্বাচনের নথি যারা, সরকার যদি টাকা পয়সার বিনিময়েও কোন একটি সংস্থাকে, এটা বৈধ সংস্থা তো, ভারতবর্ষে তাকে তো অবৈধ সংস্থা বলেনি আইপ্যাককে, বৈধ সংস্থাকে নিয়োগ করেছেন, তার কাছে নির্বাচনের নথি থাকে, একটি দলের কিছু গোপনীয় নথি থাকতে পারে, সেটার উপরে হামলা করে সেটাকে কেড়ে নেওয়া, সেটাকে ব্যবহার করা, সেটা নিশ্চয়ই গণতন্ত্র নয়। তাহলে মুখ্যমন্ত্রী যখন আইপ্যাকের যে বাড়িতে, প্রতীক জৈনের বাড়িতে সেই ফাইল নিয়ে যখন বেরিয়ে আসছিলেন, তিনি যে কথাটা বলেছিলেন যে তৃণমূল সুপ্রিমো হয়ে তিনি এসেছেন এবং তার দলের যে নথি, গুরুত্বপূর্ণ যে নথি, সেই নথি তিনি নিয়ে যাচ্ছেন, সেটা কি মানে সেটা না, আমরা সেটা তিনি করতে পারেন, কিন্তু সে তার দলেরই নথি, সেটা তাদের সম্পত্তি, সেটা তো তৃণমূল কংগ্রেসের সম্পত্তি, সুপ্রিমো না, সুপ্রিমো। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি যদি সরকারি দপ্তরের যে অফিসারদের ব্যবহার করছেন, তার বিরুদ্ধে আমরা বলেছি, সেটা সম্পর্কে আমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু তিনি একটি দলের সর্বোচ্চ নেত্রী, তার দলের যে সমস্ত গোপন নথি, সে নথি কোন রকম নোটিশ না দিয়ে একটি কেন্দ্রীয় সংস্থায় এসে ঝাঁপিয়ে পড়লো এবং সেগুলোকে বাজেয়াপ্ত করার নাম করে নিয়ে চলে গেল, এটা তো হতে পারে না। এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নয়, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে, এটা সাংবিধানিক গণতন্ত্রের যে পরিকাঠামো আছে তার বিরুদ্ধে। আমরা তার বিরোধিতা করেছি। এবং এটা তো আজকে নতুন পদ্ধতি নয়, এটা দেখবেন ঝাড়খণ্ডের যে বিধানসভা নির্বাচনের আগে সেখানে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হলো, পরে তাকে আবার ছাড়তে তারা বাধ্য হলেন। তো একের পর একই পদ্ধতিতে যখন এই ফ্যাসিবাদী শক্তি অবিজেপি রাজ্যগুলোকে টার্গেট করছে, এবং যেখানে আমি আবারও বলছি, যোগেন্দ্র যাদব বলছেন SIR, সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিম বাংলাকে টার্গেট করে তৈরি করা হয়েছে, এই নতুন ভাবে সাজানো হয়েছে, সেটা বিহার তার মূল টার্গেট নয়। তাহলে এই সামগ্রিকতার জায়গা থেকে আমরা যা বলেছি, যা স্টেটমেন্টের কথা বলছেন, সেটা কেউ নানানভাবে ইন্টারপ্রেট করতে পারেন, কিন্তু আমরা আমাদের অবস্থানে অত্যন্ত স্বচ্ছ, অত্যন্ত দৃঢ়ভাবে আমরা সেই অবস্থানে দাঁড়িয়ে আছি। সেটা যেখানেই হোক সেখানে আমরা প্রতিবাদ করব। এবং প্যারালেলি তৃণমূল কংগ্রেস, তারা অগণতান্ত্রিকভাবে মানুষের অধিকারের বিরুদ্ধে, অধিকার খর্ব করার জন্য বা অন্য কোনো দুর্নীতির আশ্রয় নিলে তার বিরুদ্ধে আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি। সেটা আরজি করের ঘটনাতেই ঘটুক, আর শিক্ষকদের দুর্নীতি নিয়ে এই যে বিশাল একটা দুর্নীতি তন্ত্র তিনি তৈরি করেছেন, তার বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। সেখানে কোনো রকম আমাদের কোথাও ওই ধরনের যে কথাগুলো কেউ কেউ বলছেন, আমরা দেখছি অনেকেই হয়তো বলছেন বা আপনারাও বলবার চেষ্টা করছেন যে এখানে হয়তো
তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করার জন্য আমরা শুধুমাত্র এই বিবৃতিতে দিয়েছি, মোটেও তা নয়। একেবারে তৃণমূল কংগ্রেসকে পরোক্ষভাবে সমর্থন করার জন্য সিপিআই এমএল লিবারেশন এই বিবৃতি প্রকাশ করেনি। তারা শুধুমাত্র ভোটের আগে, যেহেতু 2020 সালের 27শে নভেম্বর সিবিআই যে এফআইআর করেছিল, তার পরের দিন অর্থাৎ 28শে নভেম্বর 2020-তে ইডি যে ইসিআইআর করে তদন্ত শুরু করে প্রায় 6 বছর পর, সেটার বিরোধিতা করছেন এই যারা সিপিআইএমএল লিবারেশনে যারা রয়েছেন। তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই, যেহেতু সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, এটারই বিরোধিতা তারা করছেন, এমনটাই জানাচ্ছেন। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। www.bengalliberty.com এ আপনাদের জন্য সমস্ত খবর সাজানো রয়েছে। স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।